আর্তনাদ, চিৎকার, নিঃসঙ্গতা, অসহায়ত্বের প্রতিধ্বনি। উত্তর হতে দক্ষিণ, পূর্ব হতে পশ্চিম, মানুষের হাতে নেই হাত। আমি অবাক যখন চোখে ভাসে বৃদ্ধ পিতামাতার আর্তনাদ। হ্যাঁ মাননীয় সভাপতি, এই বিশ্ব ভূখণ্ডের অনেক বৃদ্ধ পিতামাতাই আজ অসহায়, অবহেলিত এবং নির্যাতিত তাদের নিজ সন্তান দ্বারা। মাননীয় সভাপতি, আজ কেন আমরা শুনতে পাই বৃদ্ধ পিতামাতার আর্তনাদ? আজ কেন আমরা দেখতে পাই তাদের অসহায়ত্ব, অবহেলা এবং নির্যাতনের হৃদয় বিদারক করুণ দৃশ্য? সেই কারণ উদ্ঘাটনের জন্যই আজকে আমাদের বিতর্ক। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে এই মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা। বাস্তবতার প্রেক্ষাপটে আমি এবং আমার দল এই বিষয়টি বিপক্ষে অবস্থান করছি। অর্থাৎ মাননীয় সভাপতি, পক্ষদল আজকের বিতর্কের মঞ্চে যে প্রস্তাব টেনেছেন সেখানে তারা বৃদ্ধ বয়সী পিতামাতার প্রতি অবহেলার চিত্র তুলে ধরেছেন এবং যার মূল কারণ হিসেবে তারা সামনে এনেছেন সন্তানের মানসিকতাকে। ঠিক এই জায়গাটিতেই আজকে আমাদের বিরোধিতা। সেক্ষেত্রে আমরা বলছি সন্তানের মানসিকতা নয়, বরং সন্তানের সুশিক্ষার অভাবই বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ। ইতোমধ্যে পক্ষদলের প্রথম বক্তা তার নির্ধারিত বক্তব্য উপস্থাপন করেছেন। মাননীয় সভাপতি, আমি তার পুরো বক্তব্য মনোযোগ দিয়ে শুনলাম। তার উচিত ছিল এবং আমরাও প্রত্যাশা করেছিলাম তার বক্তব্যে তিনি আজকের প্রতিপাদ্য বিষয়টির যথার্থ সংজ্ঞায়ন করবেন এবং তাদের দলীয় অবস্থান সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে যাবেন। কিন্তু মাননীয় সভাপতি, অতি প্রত্যাশায় আমরা হতাশ হয়েছি। তিনি তার দলীয় অবস্থানের সুবিধা নেওয়ার জন্য আজকে অসম্পূর্ণ সংজ্ঞায়ন করেছেন, যা আজকের বিতর্কের মঞ্চে তাদের দলীয় অবস্থানের সাথে মারাত্মকভাবে অসঙ্গতিপূর্ণ বিধায় বিপক্ষ দলের হয়েও সেই অসঙ্গতিপূর্ণ অংশগুলো পুনরায় সংজ্ঞায়ন করছি। এক্ষেত্রে সন্তানের মানসিকতা বলতে আমরা বোঝাচ্ছি তার ব্যক্তিগত ধ্যান ধারণাকে, যা সম্পূর্ণভাবে নিছক একটি আপেক্ষিক বিষয়, এবং মূল কারণ বলতে আমরা বোঝাচ্ছি অনেকগুলো কারণের মধ্যে প্রধান কারণটিকে। এ পর্যায়ে পক্ষদলের বিরোধিতায় আমাদের তুলে ধরা সন্তানের সুশিক্ষার অভাব বলতে আমরা বোঝাচ্ছি তার পারিবারিক এবং সামাজিক মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন এবং নৈতিক শিক্ষার অভাবকে। এ পর্যায়ে আমাদের দলীয় বিরোধিতার জায়গাটি দৃঢ়ভাবে প্রমাণের জন্য আমরা সুস্পষ্ট চারটি ক্ষেত্র উপস্থাপন করছি। ক্ষেত্রগুলো হলো পারিবারিক সুশিক্ষার অভাব, সন্তানের সামাজিকীকরণে ঘাটতি, ধর্মীয় মূল্যবোধের অভাব এবং অপসংস্কৃতির চর্চা। এই চারটি ক্ষেত্র সুস্পষ্ট তথ্য উপাত্ত যুক্তির মাধ্যমে আজকের বিতর্কের মঞ্চে আমরা প্রমাণ করে যাব সন্তানের মানসিকতা নয়, বরং সন্তানের সুশিক্ষার অভাবই বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ। এ পর্যায়ে ব্যাখ্যা করছি প্রথম ক্ষেত্রটি। শুরুতেই পক্ষ দলের প্রথম বক্তার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি বলে গেলেন এমন একজন সন্তানের কথা যে কিনা মাদার্স ডেতে মায়ের সাথে সেলফি তোলে, ফেসবুকে পোস্ট করে এবং পরবর্তীতে সেই এবার মায়ের সাথে অসৎ আচরণ করে। আপনার প্রতি উত্তরে বলছি, লক্ষ্য করুন, মানসিকতা এমন একটি বিষয় যা নির্ভর করে একজন মানুষের পারিবারিক এবং সামাজিক অবকাঠামো, ধর্মীয় সুশিক্ষা এবং নৈতিকতার উপর। যখন এই বিষয়গুলোর প্রত্যক্ষ এবং পরোক্ষ অভাব পরিলক্ষিত হয়, ঠিক তখনই সন্তানদের দ্বারা বৃদ্ধ পিতামাতারা অবহেলিত হন। আর সেক্ষেত্রে আপনারা এই মূল কারণ হিসেবে আপনার মানসিকতাকেই দেখিয়ে গেছেন। মানে সভাপতি, লক্ষ্য করুন, একটু অতীতের দিকে নজর দিই, যেখানে একটি শক্তিশালী সামাজিক কাঠামোয় পরিবারের প্রতিটি সদস্য ছিল একই বৃন্তে সজ্জিত ফুলের পাপড়ির মতো, যেখানে পিতামাতাকে কেন্দ্র করে আবর্তিত হতো সন্তানের জীবনচক্র। অথচ মাননীয় সভাপতি, হতাশার চিত্র ঠিক তখনই দেখা যায় যখন এই পারিবারিক মিলবন্ধনের অভাবেই অমাবস্যার মতো অন্ধকার নেমে আসে বৃদ্ধ পিতামাতার জীবনে। মাননীয় সভাপতি, পারিবারিক সুশিক্ষা এবং মিলবন্ধনের এই প্রকট অভাবের কারণেই সন্তানরা বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলা করে। মাননীয় সভাপতি, এ পর্যায়ে একটি তথ্যচিত্রে নজর দিই। ফ্যামিলি ফর লাইফ শিরোনামে ব্র্যাক কর্তৃক পরিচালিত একটি পরিসংখ্যানে উঠে এসেছে বর্তমানে বাংলাদেশের 28% পরিবার হচ্ছে যৌথ পরিবার এবং 72% পরিবার হচ্ছে একক পরিবার। নগরায়ন, কর্মসংস্থানের যোগান এবং সামাজিক বিলাসিতার প্রভাবে ধীরে ধীরে এই একক পরিবারের সংখ্যার হার বহুলাংশে বেড়েই চলেছে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, যখন একজন সন্তান দেখে তার বাড়ির বৃদ্ধ দাদাদেরকে ফেলে রেখে তার বাবা মা নতুন আরেকটি পরিবার গঠন করছে, তখন স্বাভাবিকভাবেই ওই সন্তানও কিন্তু সেই শিক্ষাটাই গ্রহণ করছে এবং পরবর্তীতে সেও পিতামাতার ছত্রছায়া ত্যাগ করে একক পরিবার গঠন করছে। এরপর মাননীয় সভাপতি, ওই সকল একক পরিবারের ক্ষেত্রে আবার 67% পরিবারের বাবা মা উভয় কর্মজীবী, যাদের সন্তানদের 43% বেড়ে উঠছে ডে কেয়ারগুলোতে এবং বাকিদের বেড়ে ওঠা নির্ভর করছে বাড়ির কাজের মেয়েদের ওপর। তথ্যসূত্রে www.bbsm.com।
মানে সভাপতি লক্ষ্য করুন, যখন একজন সন্তান জন্মের পর তার পিতামাতাকে আপন করে কাছে পায় না, যখন একটি পরিবারে প্রতিটি সদস্যের মাঝে পারিবারিক মিলবন্ধনে সুশিক্ষা প্রসারিত হয় না, যখন তাদের মাঝে কোনো রকম কোনো দায়বদ্ধতা কাজ করে না, ঠিক তখন সন্তানের মানসিকতা তো অনেক দূরের একটি বিষয়। স্বাভাবিকভাবেই পারিবারিক সুশিক্ষার এই সুবিশাল অভাবের কারণেই সন্তানরা বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলা করে। সুতরাং মাননীয় সভাপতি, সন্তানের মানসিকতা নয় বরং সন্তানের সুশিক্ষার অভাবেই বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এক পুরুষে গড়ে ধন আরেক পুরুষ খায়, পরের পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই। কেননা টেকসই উন্নয়নের সংজ্ঞায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো বর্তমানে চাহিদা পূরণ করে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের জায়গাটি অক্ষুণ্ণ রাখা। কিন্তু তাদের দেখানো অন্যান্য প্রেসক্রিপশনে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই। বলা হয়ে থাকে, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, হবে সোনার বাংলাদেশ। মাননীয় মডারেটর, এখনও দেশের অধিকাংশ মানুষ কৃষিকে আঁকড়ে ধরে জীবিকা নির্বাহ করছে। কিন্তু কথা হলো, দেশের এই সিংহভাগ কৃষিজীবী মানুষকে মানসম্মত শিক্ষায় শিক্ষিত ও কৃষিজ্ঞানে প্রশিক্ষিত করে গড়ে তুলতে না পারলে একদিকে যেমন কৃষি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে না, অন্যদিকে অপরিকল্পিতভাবে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করায় প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য চরমভাবে ধ্বংস হয়ে যাবে, যা টেকসই উন্নয়নে বড় বাধা। তাই আমাদের বক্তব্য হলো, মাননীয় মডারেটর, কৃষিজ উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক বিপর্যয় রোধ করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা খাতে আরও বেশি বিনিয়োগ করে শিক্ষা ব্যবস্থায় কিছু কৃষিবান্ধব পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর সেই পদক্ষেপগুলো হলো: 1. কৃষি গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে। 2. কৃষি শিক্ষার প্রসারে আরও বেশি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। এবং 3. কৃষকদেরকে প্রশিক্ষণের আওতায় এনে প্রশিক্ষিত জনশক্তি হিসাবে গড়ে তুলতে হবে। আর তার জন্য শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগের কোনো বিকল্প নেই। লক্ষ্য করুন প্রতিপক্ষ, সাম্প্রতিক সময়ে বিশ্ব ব্যাংকের এক জরিপে দেখা গেছে বাংলাদেশের মোট জনসংখ্যার 70% বয়স 32 বছরের নিচে, যাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। মাননীয় মডারেটর, আমরা বিশ্বাস করি ডেমোগ্রাফিক ডিভিডেন্টে এই সুবিধা ভোগ করে আমরা খুব দ্রুত উন্নত দেশে পরিণত হব এবং দারিদ্র্যের হারও হয়তো সাময়িকভাবে কমবে। কিন্তু মাননীয় মডারেটর, আমাদের পরবর্তী প্রজন্ম যদি সেই অর্জন ধরে রাখতে না পারে, তাহলে সব কিছু অর্থহীন হয়ে পড়বে, যেমনটি হয়েছে নাইজেরিয়ায়। অথচ মাননীয় মডারেটর, আমরা যদি সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার কাছ থেকে শিক্ষা নিয়ে শিক্ষা খাতে অধিক বিনিয়োগ নিশ্চিত করতে পারি, তাহলে মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদ তৈরি হবে এবং অর্জিত হবে টেকসই উন্নয়ন। প্রতিপক্ষ, আপনারা যদি উন্নয়ন ও টেকসই উন্নয়নের মধ্যে পার্থক্য না খুঁজে শুধু আর্থিক উন্নয়নের স্বপ্ন দেখেন, তাহলে তা হবে বোকার স্বর্গে বসবাস করার মতোই বোকামি। মাননীয় মডারেটর, এবার আমি দেখে যাব শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের সুফলটা কি। লক্ষ্য করুন প্রতিপক্ষ, শিক্ষা এমন একটি খাত যার কাজ হলো দক্ষ জনশক্তি গড়ে তুলে পুঁজির সঞ্চালন ঘটানো। এ প্রসঙ্গে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ আর্থার শুলজ বলেছেন, প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ করা সম্পদের সুফল ফেরত আসে 35%, মাধ্যমিক শিক্ষায় 20% এবং উচ্চশিক্ষায় ফেরত আসে 11%। তাছাড়া বিভিন্ন ধরনের বিনিয়োগের মাধ্যমে দক্ষ জনসম্পদ গড়ে তোলা যায়, যাকে বলা হয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট। মাননীয় মডারেটর, আমাদের দেখানো শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ যখন বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করছে, তখন প্রতিপক্ষ কেবল বিতর্কের খাতিরে আমাদের বক্তব্যে বিরোধিতা করছেন। প্রতিপক্ষ, দয়া করে টেকসই উন্নয়নে এমন একটি খাত দেখিয়ে যাবেন যে খাতের উন্নয়নে মানসম্মত শিক্ষার প্রয়োজন নেই। আর আপনারা যদি তেমন একটি খাত দেখে যেতে ব্যর্থ হন, আপনাদেরকে অবশ্যই স্বীকার করে নিতে হবে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে। মাননীয় মডারেটর, মানসম্মত শিক্ষার জন্য চাই মানসম্মত শিক্ষক, কিন্তু শিক্ষা খাতে পর্যাপ্ত বিনিয়োগ না থাকায় আমরা তা পাচ্ছি না। কেননা শিক্ষকদের বেতন কম হওয়ায় তুলনামূলক মেধাবীরা এই মহান পেশা বেছে নিচ্ছে না। শিক্ষকদের বেতন শুধু কমই নয় মাননীয় মডারেটর, রাষ্ট্রীয়ভাবে তাদের সাথে অবিচার করা হচ্ছে। মাননীয় মডারেটর, একজন শিক্ষকের সন্তান হিসেবে তাদের অসহায়ত্ব রোজই দেখতে হয় খুব কাছ থেকে। মাননীয় মডারেটর, গত ঈদে আমি যখন একটি ভালো পোশাকের জন্য কান্নাকাটি করছিলাম, তখন বাবা আমার হাতে কাগজ কলম ধরিয়ে দিলেন, আমার দিকে ছুড়ে দিলেন একটি গাণিতিক প্রশ্ন। একজন দিনমজুরের দৈনিক আয় 300 টাকা হলে মাসে তিনি কত টাকা আয় করেন? মাননীয় মডারেটর, মুখে মুখে বাবাকে জবাব দিলাম 9000 টাকা। বাবা আমার কাঁধে হাত রাখলেন, চুলের মাঝে হালতো বিলি কেটে বললেন, মা রে, তোর এই বাবা হাই স্কুলের শিক্ষক হিসেবে মাসে 8000 টাকা বেতন পায়। আমি কোনো প্রশ্ন করতে পারিনি বাবাকে, লজ্জায় বাবার মাথাটা নিচু হয়েছিল। পৌরত্বের দ্বার প্রান্তে দাঁড়ানো বাবার বয়সী চোখ হতে খসে পড়ে জল। জানি না মাননীয় মডারেটর, আমার বাবার বয়সী চোখ থেকে খসে পড়া জল শিক্ষার মানকে কতটা টেনে তোলার যোগ্যতা রাখে। মাননীয় মডারেটর, এই যদি হয় শিক্ষাগুরুর জীবন,
তাহলে একটা সময় হয়তো এদেশে আর কোনো শিক্ষকই পাওয়া যাবে না। এমন বাংলাদেশ আমরা কখনোই আশা করি না। মাননীয় মডারেটর, 30 লক্ষ লাশের একটি পাহাড় মারিয়ে আমরা বর্তমানে এসে দাঁড়িয়েছি। 2 লক্ষ মায়ের স্নেহাচলে সাজিয়েছি দেশ। প্রতিপক্ষ বঙ্গবন্ধুর স্বপ্ন, লাখো শহীদের প্রত্যাশা আর বীর জননীর ত্যাগের প্রতিদান দেওয়ার এখনই সময়। আর তার জন্য চাই শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।